হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা জানব এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন এবং রি এক্সামিনেশন কী। আইনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে একজন সাক্ষীকে প্রশ্ন করার তিনটি ধারাবাহিক ধাপ হলো এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন এবং রি এক্সামিনেশন, অর্থাৎ প্রধান জবানবন্দি, জেরা এবং পুনরায় জবানবন্দি। ভারতে এই প্রক্রিয়াটি আগে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 দ্বারা পরিচালিত হতো, তবে বর্তমানে 2023 সালের নিয়ম অনুযায়ী এটি নতুন আইন ভারতীয় সাক্সা অধিনিয়ম BS-এর সেকশন 143 দ্বারা নিয়ন্ত্রিত হয়। পূর্ববর্তী আইন অনুযায়ী সেই সেকশনটি ছিল 138। কাঠগড়ায় দাঁড়িয়ে একজন সাক্ষীর জবানবন্দি কিভাবে ধাপে ধাপে নেওয়া হয়, এবারে আমরা তা বিস্তারিতভাবে জানব। প্রথমেই জেনে নেব এক্সামিনেশন ইন চিফের ব্যাপারে। প্রথমেই জেনে নেব আদালতের প্রক্রিয়া সম্পর্কে। যে পক্ষ সাক্ষীকে সমন পাঠিয়ে আদালতে ডেকে এনেছে সেই পক্ষের লয়ার বা আইনজীবী প্রথমে প্রশ্ন করা শুরু করেন। আর ক্রিমিনাল মামলায় সরকারি আইনজীবী এবং সিভিল মামলায় বাদীর আইনজীবী ঘটনার মূল বিবরণ বা টাইমলাইন আদালতের সামনে রেকর্ড করানোর জন্য এই ধাপটি ব্যবহার করেন। এটি BS-এর সেকশন 142 সাবসেকশন 1 দ্বারা পরিচালিত হয়। এই ধাপে কোনো ইঙ্গিতপূর্ব বা লিডিং কোয়েশ্চেন করা নিষিদ্ধ, যদি না বিচারক মামলার শুরুর সাধারণ তথ্যের জন্য বিশেষ অনুমতি দেন। অর্থাৎ প্রশ্ন করা যেতে পারে যে আপনি রাত্রি 9টায় ঠিক কী দেখেছিলেন, কিন্তু এ ধরনের প্রশ্ন করা যাবে না যে আপনি দেখলেন যে লাল গাড়িটি এসে মানুষটিকে ধাক্কা দিল, কি ঠিক বলছি তো? এই ধরনের প্রশ্ন করা যাবে না। এবারে আসি ক্রস এক্সামিনেশনে। জবানবন্দি শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের আইনজীবী দ্বারা সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাকে জেরা বলা হয়, যেটি হলো ক্রস এক্সামিনেশন। এর উদ্দেশ্য কি? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা, বক্তব্যের অসঙ্গতি ও পক্ষপাতিত্ব খুঁজে বের করা এবং বিপক্ষের মামলাকে দুর্বল করা। ইঙ্গিতপূর্ণ প্রশ্ন এখানে করার সম্পূর্ণ অনুমতি রয়েছে, অর্থাৎ লিডিং কোয়েশ্চেন্স করা যেতে পারে। সাক্ষীকে কোণঠাসা করার জন্য আইনজীবী নির্দিষ্ট ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন, যেমন সেদিন রাতে আপনার চোখের চশমাটি ছিল না, কি ঠিক বলছি তো? এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। জেরার পরিধি বেশ বিস্তৃত, এটি মামলার প্রাসঙ্গিক বিষয়ের ওপর হতে পারে, তবে জবানবন্দিতে কেবল যেটুকু বলা হয়েছে শুধু সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ক্রস এক্সামিনেশনের ডেফিনেশনটি আমরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে সেকশন 137-এ এবং নতুন আইন BS-তে সেকশন 142 সাবসেকশন 2-এ পাই। লাস্ট প্রসেস হলো রি এক্সামিনেশন। জেরা শেষ হওয়ার পর, অর্থাৎ ক্রস এক্সামিনেশনের পর, যে পক্ষ সাক্ষীকে ডেকেছিলেন সেই মূল আইনজীবী কর্তৃক শেষ দফার জিজ্ঞাসাবাদকে পুনর্জবানবন্দি বা রি এক্সামিনেশন বলা হয়। জেরার সময় সাক্ষীর বক্তব্যে যদি কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা দেখা যায় তবে তা পরিষ্কার বা ব্যাখ্যা করাই হলো এই প্রসেসের উদ্দেশ্য। জেরার কারণে সাক্ষীর বিশ্বাসযোগ্যতার যে ক্ষতি হয়েছে তা মেরামত করা হলো এর লক্ষ্য। আদালতের অনুমতি ছাড়া এই ধাপেও ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা নিষিদ্ধ। এটি কঠোরভাবে জেরার সময় উত্থাপিত বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। রি এক্সামিনেশনের ডেফিনেশন আমরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সেকশন 137 এবং নতুন আইনে BS-এর সেকশন 142 সাবসেকশন 3-এ পাই। এক নজরে আমরা মূল পার্থক্যটা দেখে নেব। তোমরা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছ একটা এই তিনটি ধারাবাহিক ধাপের তুলনামূলক একটি চার্ট তৈরি করেছি। কে প্রশ্ন করতে পারে এক্সামিনেশন ইন চিফে, ক্রস এক্সামিনেশনে এবং রি এক্সামিনেশনে, এদের পারপাস কী ইত্যাদি। আই হোপ এভিডেন্স স্টেজের এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে তোমাদের আর কোনো দ্বিধা রইল না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।